ঠাকুর বলছেন, অবিনাশ তোমার সর্বস্ব চোরের লইয়া যাইতেছে, তুমি এখনো ঘুমাও। পূজা যে করলেন, মা আপনাকে কি দেখাইলেন? তখন বলছে, মা দেখাইলেন নীলমণি বাবুর মেজ ছেলের কাটা মাথা। অনেকক্ষণ শুশ্রূষা করার পরে ঠাকুর বলছেন, নিয়তির বিধিলিখন এ বাধা দেওয়া যাবে না। মাঝে মাঝে মায়ের বাড়িতে গিয়া দর্শন দিয়ে আসবেন, মায়ের দর্শন করে আসবেন, পূজা দেখে আসবেন, ম্যালেরিয়া হইব না। ঘুম ভাঙতেই তাকাইয়া দেখি, ও হরি, কোথায় সেই বাড়ি, কোথায় সেই নাট মন্দির, কোথায় সেই চওড়া উঠান? আমার মাথায় বজ্র পড়ব, এই বজ্র এখনো তৈয়ার হয় নাই। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুরের আরো কিছু লীলার কথা নিয়ে আজকে আমাদের সাথে আরো একবার আছেন শ্রী রামরাম বাবু। হ্যাঁ দাদা, আজকে তুমি কি কি ঠাকুরের লীলার কথা শোনাবে? ঠাকুরের বড় ভাইয়ের সেজ ছেলে মহেন্দ্র চক্রবর্তী, ওনারা 4 ভাই মহেন্দ্রবাবুরা, উনি সেজ। তো উনি রাম ঠাকুরের কে নিয়ে একটা বই লিখেছেন। ওনারা ছোট থেকে ঠাকুরকে যা দেখেছেন, সোনা কাকা বলতেন, ঠাকুরকে সোনা কাকা বলতেন। সোনা কাকাকে যা দেখেছেন বা অন্যান্য সেই সময়কার যারা বয়স্ক মানুষ ঠাকুরকে আরও কাছ দেখেছেন, ওনাদের মতনই ঠাকুরের সঙ্গে কাটিয়েছেন, সেই সব তাদের থেকে অনেক গল্প শুনেছেন, ঠাকুমার থেকে শুনেছেন, ঠাকুরের যে মা ঠাকুমার কাছ থেকে শুনেছেন, নিজের মা খুব অল্প বয়সে মারা যান, কাকিমা, ওনার যে কাকিমা, তার কাছ থেকে শুনেছেন। আমি বলেও ছিলাম, ওই ঠাকুরের যে বৌদি, উনি সেই ঠাকুরকে ধ্যানে দেখেছিলেন যে ঠাকুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনা ঠাকুর এই কি ধপ করে উনি পড়েছেন, গিয়েছে তাড়াতাড়ি বলেছেন, আপনি যা দেখলেন কাউরা কিন্তু বলবেন না, কারোর কাছে প্রকাশ করবেন না। তো এইরকম অনেক গল্প কাহিনী ওনারা নিজেরা যা দেখেছেন ছোট থেকে, এবং অন্যান্যদের থেকে, বয়োজ্যেষ্ঠদের থেকে শুনেছেন। তো ওনাদের বাড়িতেই আসতেন নোয়াখালী শহরের, আমি এই গল্প এখানে করেছি, ময়রা ছিলেন, অবিনাশ ময়রা, নোয়াখালী শহরে মিষ্টির দোকান। উনি ওই ঠাকুরকে কালী পুজো করতে দেখেছিলেন, কালী পুজোর দিন রাত্রে অন্ধ হয়ে গিয়েছিলেন, ঠাকুর বলেছিলেন যে অন্ধ হয়ে যাইবেন, ভালো করেন নাই। তো যাই হোক, সেই অবিনাশ বাবুর মুখেই ওনাদের বাড়িতে খুব আসতেন, মহেন্দ্রবাবুদের বাড়িতে, মানে ঠাকুরের বাড়িতে খুব আসতেন নোয়াখালীতে। মহেন্দ্রবাবুরা যখন নোয়াখালীতে থাকতেন, তো ওনার কাছেই, ওই অবিনাশবাবুর কাছেই গল্প শুনেছেন। একদিন রাত্রিবেলা অবিনাশবাবু আর ওনার স্ত্রী রাত্রে ঘরে ঘুমাচ্ছেন, গভীর ঘুম। অবিনাশবাবু স্বপ্ন দেখছেন যে ঘরে চোর এসেছে, এবং চোর এসে তার সারাদিনের বিক্রি যা হয়েছে, ব্যবসা হয়েছে, মিষ্টির দোকান, তার যে ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্সটাকে নিয়ে যাবার উপক্রম করেছে। এটা উনি স্বপ্ন দেখছেন, কিন্তু অবিনাশবাবু সেই স্বপ্নের মধ্যেই উনি দেখছেন, শুনছেন ঠাকুর বলছেন, অবিনাশ তোমার সর্বস্ব চোরের লইয়া যাইতেছে, তুমি এখনো ঘুমাও। ঠাকুরের কথা কানে আসছে স্বপ্নে। উনি লাফ দিয়ে উঠেছেন, উঠে দেখছেন বাস্তবিকই চোর তার ক্যাশ বাক্স, সারাদিনের পরিশ্রমের যে ফল, সেই ক্যাশ বাক্স নিয়ে পালানোর চেষ্টা করছে। উনি বিকট চিৎকার করে উঠেছেন। উঠাতেই ওইটা ফেলে দিয়ে চোর ওখান থেকে পালিয়ে গেছে। উনি তাড়াতাড়ি উঠে একটা আলো জ্বালিয়েছেন। তখনকার দিনে তো আর আলো টালো নেই, ওই তোমার হ্যারিকেন, লণ্ঠন, কুপি টুপি, এই সমস্ত ধরনের আলো জ্বালিয়ে তা দেখছেন যে না, কিচ্ছু খোয়া যায়নি, কিছু নিতে পারেনি চোর।
তার সমস্তই ওইখানে মজুদ আছে। তো দেখো কি সামান্য ঘটনা, ঠাকুর তাকে, সে স্বপ্ন দেখছে কিন্তু সে অচৈতন্য অবস্থায় ঘুমাচ্ছে, ঠাকুর তাকে মানে সজাগ করে দিচ্ছে যে তুমি এখনো ঘুমাও, তোমার সর্বস্ব চোর নিয়ে যাচ্ছে। ঠিক সব অবস্থায় সব সময় আমাদের সঙ্গে, উনি যে বলেছেন যে আমি সব সময় আপনার সঙ্গে থাকি, নাম করলেই সঙ্গে থাকি। সেই অবিনাশবাবুর কাছে আরও অদ্ভুত গল্প। অবিনাশবাবুর পাশে এক বাড়িতে ঠাকুর কালী পুজো করেছিলেন। প্রথম দিন যেরকম রাত্রে যেই প্রহরে কালী পূজা শুরু করেন, সেই সময় কালী পূজা শুরু করলেন, সেই সারারাত্রি চলে গেল। ঠাকুর পূজা করে ধ্যানে বসে আছেন, সেই রাত্রি অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকাল হলো, সারা দিন চলে গেল, সেই রাত্রিও শেষ হয়ে গেল। ভোরের সময় ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়েছে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে বললেন পূজা সমাপ্ত হয়েছে। কি দীর্ঘক্ষণ উনি কোন জগতে কোথায় ছিলেন কেউ জানেন। ওই ঘরের ভেতরেই তো, উনি তো ধ্যানস্থ হয়ে ওখানে বসে আছেন। আরেকটা গল্প, স্বর্গীয় বামাচরণ বাবু, তার স্ত্রী ঠাকুরকে বলেছেন তাদের মঙ্গলচণ্ডীর পূজা করতে, তো ঠাকুর পূজা করেছেন। আচ্ছা, মঙ্গলচণ্ডীর পূজা করেছেন। পূজা করে ঠাকুর যখন ঘর থেকে বেরিয়ে আসছেন, ওই বামাচরণ বাবুর স্ত্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন অদ্ভুত প্রশ্ন, মা কি দেখাইলেন? পূজা যে করলেন, মা আপনাকে কি দেখাইলেন? তখন বলছে মা দেখাইলেন নীলমণি বাবুর মেজ ছেলের কাটা মাথা। বোঝো, পূজায় মা দেখাচ্ছেন নীলমণি বাবুর মেজ ছেলের কাটা মাথা। নীলমণি বাবুটাকে ওইখানকারই কারোর কোনো আশেপাশে বাড়ি। এবার বাস্তবে কি সেই দিন রাত্রে নীলমণি বাবুর ওই মেজ ছেলে এক হঠাৎ অজানা অসুখে মারা গেল। ঠাকুরকে মা আগে দেখিয়ে দিলেন। ঠিক এই একই ধরনের ঘটনা মহেন্দ্রবাবুদের নিজেদের বাড়িতেও হয়েছে। মহেন্দ্রবাবুরা নিজেরা সেই ঘটনা দেখেছেন সামনে থেকে। ভাতস্পুত্র তো, ভাইপো ঠাকুরের। ঠাকুরদের ওই বাড়িতে পাশে শিব মন্দির ছিল, তো ঠাকুর ওই শিব পূজা করতেন 3 বেলা। তো একদিন সন্ধেবেলা শিব পূজা করে এসে বললেন আজ বাড়িতে একটা ভয়ানক বিপদ হইব। এটা কাকে বলছে? ওই বাড়িতে এসে, মহেন্দ্রবাবুদের বাড়িতে, ওই বাড়িতে ওদের পাশের একটা শিব মন্দির আছে, সেখানে ঠাকুর 3 বেলা শিব পূজা করেন। হ্যাঁ, তো একদিন সন্ধ্যেবেলা শিব পূজা করে এসে বাড়িতে এসছেন, এসেই বললেন যে আজ বাড়িতে একটা অঘটন হইব। তো সেই রাত্রিবেলা ওনাদেরই এক শরিক, তার মেয়ে বোধহয় নির্মলা, এরকম কি নাম, 8 বছরের মেয়ে, সুস্থ স্বাভাবিক মেয়ে, সে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে গেল। সারা রাত ওইভাবে গেল। পরের দিন প্রাণ এই যায় অবস্থা, খুব দুর্বল হয়ে সে এই যায় অবস্থা। ঠাকুর মেয়েটির পাশে বসে তার শুশ্রূষা করছেন। অনেকক্ষণ শুশ্রূষা করার পরে ঠাকুর বলছেন নিয়তির বিধিলিখন এ বাধা দেওয়া যাবে না, বলে পাশ থেকে উঠে গেলেন। পাশ থেকে ঠাকুর যেই সরে গেলেন, ওই মুহূর্তেই ওই মেয়েটি তার জীবনদীপ নিভে গেল। যতক্ষণ ঠাকুর পাশে ছিলেন ততক্ষণ আটকে। ওই যে বললেন নিয়তির কে আটকানো যাবে না, উনিও আটকাতে পারবেন, আটকানো যাবে না। সেই জন্যই তো উনি সরে গেলেন।
যা আমি নিয়ে এসেছি সেইটা হবেই, সেইটা হবেই। আর না তো অভিমন্যু কি করে, তার মামা স্বয়ং ভগবান, সারা পৃথিবী যার নির্দেশে চলছে, সে জানে না তার ভাগনা ওখানে মারা যাচ্ছে, মারা পড়ছে। সে তো ইচ্ছা করলেই সব শেষ করে দিতে পারতো ওইখানেই, কিন্তু তার নিয়তি, সে ওইখানেই যাবে, সে জন্মেছেই ওইখানে, ওই দিন মারা যাওয়ার জন্য। তারপরে তার আর আয়ু নেই, তো তাকে তুমি কি করে রক্ষা করবে? সম্ভব নয়। এইরকম অনেক ছোট 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 ঘটনা ঠাকুর সম্বন্ধে আরো অনেক আছেন। কবি নবীনচন্দ্র সেন, তার রাম ঠাকুরকে দেখা, সেই ঘটনাটা তুমি যদি বলো। উনি তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ওই যে কবি নবীন সেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সে ঠাকুরকে আশ্রিত নয়, কিন্তু ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন এবং ঠাকুরকে খুব অল্প বয়স থেকে ঠাকুরকে দেখেছেন। উনি অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ওই ওনার বইয়ে পড়ছিলাম, সব ভালো মনে নেই, পরে একদিন সুযোগ মতন আমি বলবো। আরেকটা খুব সুন্দর ঘটনা ঠাকুরের, মাধব মজুমদার ঠাকুরের খুব প্রিয় শিষ্য, হ্যাঁ, এবং বহুদিন খুব ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন। উনি পোস্ট অ্যান্ড টেলিগ্রামে চাকরি করতেন। মাধববাবুর গল্পও আমি এখানে করেছি। ওনার ছেলে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট। তো মাধববাবু যেহেতু পোস্টালে চাকরি, উনি নানান জায়গায় ট্রান্সফার হয়ে যেতেন, বদলি হয়ে যেতেন সরকারি নীতি অনুযায়ী। তো উনি এরকম বদলি হতে হতে জামালপুর বলে একটা জায়গা পূর্ববঙ্গে, বাংলাদেশে, সেইখানে বদলি হয়েছেন। এই জায়গাটা বড় কুখ্যাত ছিল, এখানে বড় অস্বাস্থ্যকর জায়গা, এবং এখানে বড় ম্যালেরিয়া হতো লোকের। আর সেই সময়, ওই সব সময় তো ধরো ম্যালেরিয়া, এই যক্ষা, এই ধরনের রোগ হলে মানুষ বাঁচত না, হ্যাঁ, মানুষ বাঁচত না। টাইফয়েড, এসব নানান ধরনের রোগ ছিল তখন আমাদের। তো ওইখানে যাওয়ার পরে ওই অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর জায়গা, তারপরে ওখানে ম্যালেরিয়ার বড় প্রকোপ, সবাই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়। তো ঠাকুর, ওনার মনে খুব একটা আতঙ্কও ছিল আর একটা আশাও ছিল যে ঠাকুর যদি আমার এই বাড়িতে আসেন, আমি একটু বল পাই। তো ঠাকুর ৩-৪ বার ওনার বাড়িতে এসছেন, ওনার বাড়িতে এসছেন। তো এইরকম একদিন সন্ধ্যাবেলা পাশেই দয়াময়ী কালী আছেন, কালী মন্দির, সেখানে ঠাকুর ওনাদের বাড়ির সবাইকে, ওনার স্ত্রী পুত্র যারা ছিলেন সবাইকে নিয়ে ওই দয়াময়ী কালী মন্দিরে সন্ধ্যারতি দেখতে গেলেন। যতক্ষণ আরতি হলো, পূজা হলো, আরতি হলো, ঠাকুর ওই স্থির নেত্রে এক দৃষ্টে ওই মার দিকে দর্শন করে ওই দিকেই দাঁড়িয়ে, ওইরকমভাবে ঠায় দাঁড়িয়ে রইলেন। এবং যখন সমাপ্ত হয়ে গেল সব, ওনাদের নিয়ে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে ওনাকে বললেন, মাধববাবুকে, যে মাঝে মাঝে সন্ধ্যাবেলা গিয়া মার বাড়িতে দর্শন করে আসবেন, ম্যালেরিয়া হইব না। আচ্ছা, কি বলছে শোনো, মাঝে মাঝে মার বাড়িতে গিয়া দর্শন দিয়ে আসবেন, মায়ের দর্শন করে আসবেন, পূজা দেখে আসবেন, ম্যালেরিয়া হইব না। সত্যি ওই মাধববাবু যতদিন জামালপুরে ছিলেন তাদের কারোর বাড়িতে ম্যালেরিয়া হয়নি। ঠাকুরের আশীর্বাদ। ঠাকুর বললেন যে মার দর্শন করে আসবেন, ম্যালেরিয়া হবে না। উনি নিচে এসে ওই ওনাকে সব কাটিয়ে দিয়ে গেলেন, ওনার কাছে এসে সেটা উনি প্রকাশ করলেন না। মায়ের কথাই বললেন। উনি বললেন যে মায়ের দর্শন করে আসবেন, আরতি পূজা দেখে আসবেন, ম্যালেরিয়া হইব না। ম্যালেরিয়া হয়ও নি ওনাদের। তো এইরকম মাধববাবুর বাড়িতে ওই জামালপুরেই ঠাকুর আবার এসছেন, এবং কিছুদিন পরে ঠাকুর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, ভয়ঙ্কর জ্বর। তো খুব দুশ্চিন্তা বাড়ি শুদ্ধ সবার,
যে ম্যালেরিয়া তো হতে পারে, ডাক্তার দেখাতে হবে। তো ঠাকুর বলল, ঠাকুরকে বলার পরে, এখন ঠাকুর তো অনুমতি না দিলে তুমি ডাক্তারের ব্যবস্থা করতে পারবে না, ওনাকে তো বলতে হবে, ওনার অনুমতি চাই যে আমি ডাক্তার ডাকি। বলাতে উনি বললেন যে না, প্রয়োজন নাই। ম্যালেরিয়া আমার একবার হয়েছিল, বহু আগে ম্যালেরিয়া হয়েছিল, তখন ডাক্তার ওষুধ দিছিল, অসুখ ভালো হয়ে গেছিল, শরীরে খুব রক্ত হয়েছিল, খুব রক্ত হয়েছিল। কিন্তু এক ভৈরবের চিমটার আঘাতে প্রচুর রক্তপাত হয়, ভালো করে বোঝো, প্রচুর রক্তপাত হয়। তখন মাধববাবু বলছেন, ভৈরব আপনাকে চিমটার আঘাত করলো কেন? তখন বলছেন যে গুরুর নির্দেশে আমি বশিষ্ঠাশ্রম যাইতেছিলাম, গভীর জঙ্গল দিয়া যাইতাছি, আমি ঠাকুরের কথাই বলছি, ঠাকুরের ভাষায় ঠাকুরের কথাই বলছি, গভীর জঙ্গল দিয়া যাইতাছি। 2 দিন অবিশ্রান্ত চলার পরে গভীর জঙ্গলের এক পাশের জঙ্গল হইতে হঠাৎ এক ভয়ঙ্কর মূর্তি ভৈরব আমার সামনে এসে উপস্থিত। কপালে সিঁদুরের ফোঁটা, সিঁদুর দেওয়া, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় জবা ফুলের মালা, হাতে চিমটা নিয়ে আসে আমার সামনে দাঁড়াইছে। আমারে অগ্রসর হইতে দিব না। এদিকে গুরুর নির্দেশ, আমরা তো যাইতেই হইব, ও যাইতে দিব না আর আমিও অগ্রসর না হইয়া পারি না। তো আমি অগ্রসর হওয়ার চেষ্টা করতেই ও আমারে চিমটা দিয়ে একটা আঘাত করে, আঘাতকরণের সাথে সাথে ফিনকি দিয়া রক্ত ছুটতে শুরু করলো। এত রক্তপাত হইছে, ওই দেখা ও ভয় পাইয়া গিয়া ও রক্ত বন্ধও কইরা দিল, নিজেই রক্ত বন্ধ কইরা দিল, দিয়া ওই মালার থিকা একটা জবা ফুল আমার হাতে দিয়া করলো, ধর নে করে ও সইরা গেল। আমি বনের মধ্যেই অগ্রসর হইতে শুরু করলাম। চলছি তো চলছি, যাইতে যাইতে বড় ক্লান্ত হইয়া পড়ছি। গভীর জঙ্গল, সন্ধ্যা হইয়া অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না। যাইতেছি যাইতেছি, হঠাৎ বিপরীত দিক থেকে একটা ছোট বাচ্চা ছেলে আর একটা মায়া, ছোট মেয়ে, তারা আইতাছে। দেখা মনে হয় ভাই বোন, ভারী সুন্দর দেখতে, তাগর যেমনি সুন্দর চেহারা সেমনি সুন্দর দেখতে, দেখলেই খুব ভালো লাগে। তারা আমার কাছে আইসা তাগো ভাষায় আমারে কি কইল তা আমি কিছু বুঝতে পারলাম না। তখন আকার ইঙ্গিতে অগোর সাথে আমারে যাইতে, পিছু পিছু যাইতে কইল। তা আমি অগো পিছু পিছু যাইতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পরে একটা উঁচু পাহাড়ের উপরে ওঠার পরে, আহা কি মনোরম জায়গা, এক সুন্দর সুন্দর একটা বাড়ি, ওই গভীর জঙ্গলে একটা নাট মন্দির, ছড়ানো উঠান, পরিষ্কার ছড়ানো উঠান, বাড়ি চমৎকার জায়গা, মনোরম জায়গা, অনেক গাছগাছালাই। ওরা ওই নাট মন্দিরে গিয়া নিয়া আমারে থাকার বন্দোবস্ত করলো। আমার হাত মুখ ধোয়ানোর জল, খাওয়ার জল ইত্যাদি দিল, বিছানা টিছানা ওইখানে কইরা দিল। দেওয়ার পরে অনেক ফল ফলাদি আমারে খাইতে দিল, খুব মিষ্টি, অত্যন্ত সুস্বাদু দুধ, ঘন দুধ, আর সঙ্গে ক্ষীরের অনেকগুলি মিষ্টি। আমি এত ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলাম, সব খায়া নিছি, পেট ভইরা সব খায়া নিছি। খাওয়ার সাথে সাথেই, খাওয়ানোর পরেই ভয়ঙ্কর ঘুম আইসা গেল, নিদ্রাচ্ছন্ন হইয়া গেলাম। আমি ওইখানেই ঘুমায় পড়লাম বিছনায়। এমন গভীর ঘুমে আচ্ছন্ন হইয়া পড়লাম যে সারা রাত আমার আর ঘুম ভাঙে নাই।
যখন ঘুম ভাঙলো, সূর্য সকাল হওয়ার পরে সূর্যের আলো চোখে পড়াতে ঘুম ভাঙছে। ঘুম ভাঙতেই তাকায়া দেখি, ও হরি, কোথায় সেই বাড়ি, কোথায় সেই নাট মন্দির, কোথায় সেই চওড়া উঠান? এক প্রকাণ্ড ওই জঙ্গলে, গভীর জঙ্গলে এক প্রকাণ্ড গাছতলায়, সেই গাছেরই একটা মোটা শিকড়ে মাথা দিয়ে আমি সারা রাত ঘুমাইছিলাম। গল্প বলছেন। তখন মাধববাবু তার এত প্রবল কৌতূহল জানা, সে মাঝখানে ঠাকুরকে প্রশ্ন করছেন, ভৈরব হঠাৎ আপনাকে ওই রকম চিমটার আঘাত করলো কেন? আর ওই যে পাহাড়িয়া ভাই বোন, তারা কে? ঠাকুর যেখানে বিশ্রাম করতেন, যেই যার বাড়িতে যেখানেই থাকতেন, ঠাকুরের শীত গ্রীষ্ম 12 মাস ঠাকুরের পায়ের তলায় একটা পাতলা কাঁথা কিংবা একটা চাদর থাকতো। ঠাকুর ওই যে কথাটা উনি মাধববাবু বলার প্রশ্ন করার সাথে সাথে ওই চাদরটাকে খুলে গায়ে দিয়ে শুতে শুতে বললেন, ভৈরবের চিমটার আঘাতে ব্যথা পাই নাই, ওইটার প্রয়োজন ছিল। আর পাহাড়িয়া ভাই বোন হর পার্বতী হইব। এই বলেই ঠাকুর গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলেন। বশিষ্ঠাশ্রম যাওয়ার যে পরবর্তী যে গল্প কাহিনী, সেটা ঠাকুরের মুখে আর ওনার শোনা হলো না। ওই যে মাঝখানে উনি প্রশ্ন করে ফেললেন কৌতূহল বশত, ওখানে ওটা ভঙ্গ হয়ে গেল, ব্রেক হয়ে গেল। ঠাকুর যেভাবে বলে যাচ্ছিলেন সেখানে ব্রেক হয়ে গেল। ঠাকুর ওইটা চাদরটা টেনে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। ওটা আমরা গল্পটাতে পড়ছিলাম, উনি আক্ষেপ করেছেন যে আমার নির্বুদ্ধিতার জন্য বা আমার অতি কৌতূহলের জন্য পরবর্তী যেটা আসল গল্প সেটা আর আমি শুনতে পারলাম না ঠাকুরের মুখে। তো যাই হোক, এবার ঠাকুর ওই যে জ্বর হয়েছিল তো, এবার ঠাকুর সুস্থ হয়ে গেছেন। মাধববাবুর ওখান জামালপুর থেকে চলে যাচ্ছেন, ঠাকুর চলে যাচ্ছেন ওনার বাসা থেকে। তো যাওয়ার থেকে সময় এবার মাধববাবুর ওই জামালপুর থেকে যাতে অন্য জায়গায় বদলি হয়ে যান, ট্রান্সফার হয়ে যান, একটা মনে মনে খুব ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছেন। তো ঠাকুর রওনা হওয়ার সময় বললেন, সব কিছুতেই ধৈর্য রাখা ভালো, একটু ধৈর্য রাখবেন, সময়ে সবই হইব বলে ঠাকুর রওনা হয়ে গেল। কিছুদিনের মধ্যেই সত্যি মাধববাবু ওখান থেকে বদলি হয়ে জামালপুর থেকে কলকাতায় এসেছিলেন ট্রান্সফার হয়ে। কলকাতায় ওনার কিছু ঘটনা আছে, বড় আশ্চর্য ঘটনা। আমি এখানে বলেওছি, বোধহয় সব আলোচনা গল্প ঠাকুরের এই সমস্ত ঘটনাগুলো বলেছি। তো এবার কলকাতা থেকে উনি আবার বদলি হয়ে গেলেন চট্টগ্রাম। যখন বদলি হলেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চারিদিকে ভীষণ অশান্তি, নানান জায়গায় বোমা পড়ছে, কলকাতায়, চট্টগ্রামে, নোয়াখালীতে বোমা পড়ছে। তো উনি চট্টগ্রামে যে পোস্ট অফিসের উপরেই দোতলায় ওনার কোয়ার্টার ছিল, সরকারি কর্মচারী তো, ওখানে কোয়ার্টার ছিল। তো সেই কোয়ার্টারে ঠাকুর হঠাৎ একদিন এসে উপস্থিত, তখন চারিদিকে বোমা পড়ছে। তো একদিন ঠাকুর উপস্থিত, ঠাকুর আছেন, সাইরেন বাজতে শুরু করেছে। এখন সাইরেন বাজলেই নিয়ম হচ্ছে, সরকারি নিয়ম আদেশ, সমস্ত সবার বাড়িতেই আশেপাশে ট্রেঞ্চ করা আছে, সেখানে সাইরেন বাজার সাথে সাথে তোমাকে সেইখানে গিয়ে নেমে পড়তে হবে। কেন বোমা টমা পড়লে তুমি তো আঘাত পেতে পারো, ওই নিচে চলে গেলে তুমি আঘাত পাবে না, নিচে অনেকটা গভীর হয়। তো এরকম সাইরেন বাজতেই মাধববাবু তার বাড়ির সবাইকে নিয়ে ওই ট্রেঞ্চে গেছেন, তাদের দিয়ে তাড়াতাড়ি ঠাকুরের কাছে এসছে, ঠাকুরকে প্রার্থনা জানিয়েছেন। ঠাকুর বসে আছেন ঘরে, ঠাকুরকে প্রার্থনা জানিয়েছেন। তখন ঠাকুর বলছেন যে এই নিয়ম
আপনাকেও লইগা, আমার জন্য এই নিয়ম না। আপনারা ওইখানে যান, আশ্রয় নেন। আমার মাথায় বজ্র পড়ব, এই বজ্র এখনো তৈরি হয় নাই। কি বলছেন? আমার মাথায় বজ্র পড়ব, সেই বজ্র এখনো তৈরি হয় নাই। আপনারা ওইখানে গিয়ে আশ্রয় নেন। তো আশেপাশে বোমা পড়লো, কিন্তু ওই অঞ্চলে ওইখানে কোথাও বোমা পড়েনি, অনেক দূরে বোমা পড়েছে, ওনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবার ওইখান থেকে উনি ঢাকাতে চলে এলেন। ঠাকুর আবার বললেন, এখান থেকে যখন রওনা হয়ে গেলেন চট্টগ্রাম থেকে, যে দেখো কিভাবে ওনাকে মনে সাহস দিয়ে গেলেন। উনি ভীষণ ভয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন, বোমা পড়ছে, যুদ্ধ, আমি পরিবার নিয়ে এখানে এসছি, কি জানি কি বিপদে পড়ব। ঠাকুর ঠিক এসে উপস্থিত ওনার কাছে, যে উনি কাতরভাবে ডাকছেন, ঠাকুরকে স্মরণ করছেন, ঠাকুর এসে উপস্থিত। ঠাকুর এসে ওনার কাছে থেকে ওনার ভয় কাটিয়ে দিয়ে গেলেন। বলছেন, আপনারা সত্যনারায়ণের আশ্রয়ে আছেন, আপনাকেও কোনো ক্ষতি হইব না। সত্যি সত্যি চট্টগ্রামের নানান জায়গায় বোমা পড়েছে, অনেক দূরে, কিন্তু ক্ষয়ক্ষতি কিছু হয়নি সেরকম। এবার উনি ওখান থেকে ঢাকায় বদলি হয়ে গেলেন। ঢাকায় অনেক বোমা পড়েছে নানান জায়গায়, কিন্তু ওই যে ঠাকুরের অমোঘ বাণী, যে আপনারা সত্যনারায়ণের আশ্রয়ে আছেন, নিশ্চিন্ত মনে নির্বিঘ্নে উনি চাকরি করেছেন ওইখানে, কোথাও কোনো ক্ষতি হয়নি, কোথাও কোনো ক্ষতি হয়নি। তো দেখো ঠাকুরের যে কিভাবে সব সময়, আগে আমরা আলোচনা সব গল্পতেই ঠাকুর দু হাত দিয়ে তার সমস্ত আশ্রিতদের সর্বক্ষণের জন্য রক্ষা করে গেছেন। রক্ষা খালি বলেছেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নাম করো আর ধৈর্য ধরো। নাম না করলে হবে না, নাম না করলে আপনারা আমি ভুইলা যাই, নাম করলেই আপনারা আমার মনে পড়ে, আমি আপনার লগে লগে থাকি। এটা ঠাকুরের উক্তি, আমি আপনার লগে লগে থাকি। নাম করতে হবে। আমি নাম করব না, বলবো তুমি আমার সব জুটিয়ে দাও, তুমি আমার সব করে দাও, সব সমস্যার সমাধান করে দাও, তা হবে না। তাকে ডাকতে হবে, তাকে আশ্রয় করে থাকতে হবে। তোমার সবটা তাকে দিয়ে দাও, তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো। ঠিক আছে, অনেক বললাম। জয় রাম, জয় রাম, জয় রাম। আবার যদি ঠাকুর কোনোদিন সুযোগ করেন, আবার এরকম গল্প করব ঠাকুরের। ঠাকুরের সম্বন্ধে আলোচনা করলে ভালো লাগে আর কি, ভালো লাগে। না, তুমি একটু আগে একটা ঘটনা বলছিলে, কার যেন হিমালয় পর্বত। হ্যাঁ, হিমাংশু, এইটা পরের এপিসোডে রায় কি হিমাংশু চক্রবর্তী, আমি নামটা ভুলে গেলাম। হিমাংশু বাবু, ওনার ওই শতবার্ষিকী এটা আমরা শুনবো তোমার থেকে। এটা অদ্ভুত যিনি, অদ্ভুত। যে এই আমি যখন আলোচনা মানে গল্প হবে কথা, তখন জানতে পারবে, জানা যাবে যে ঠাকুর মানে কি ছিলেন, এর কোনো আমরা কিছুই জানি না, ওনার সম্বন্ধে কিচ্ছু জানি না। এই যে এত আলোচনা করেছি, এত বলেছি, তাতেও আমরা কিচ্ছু জানি না, কোনো সীমা পরিসীমা নেই ওনার, কোনো এই যে ওনার কোনো সীমা পরিসীমা নেই। ওই হিমাংশুবাবুর ওই গল্প যদি আবার সুযোগ হয়, ঠাকুর সুযোগ দেন, ঠাকুর করান, তাহলে আবার সবাই আমরা জানতে পারবো, সবাই জানতেও পারবে যে কি অসাধারণ, কি মানে কি অপূর্ব ঘটনা। ঠিক আছে, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।